শ্বশুরবাড়িতে আসার পর থেকেই কাজের মেয়েটির দিকে সবসময়ই আমার আলাদা একটি দৃষ্টি গেঁথে গিয়েছে। সে কাজ করছে আর আমি লুকিয়ে লুকিয়ে দেখছি। কি ফিগার! মেয়েটির চালচলন এবং মুখদর্শন করে বোঝার উপায় নেই যে সে আমার শ্বশুরবাড়িরই এক কাজের লোক। যদিও এসব কথা মুখে আনা ঠিক নয়, তবে বলতেই হয় আমার স্ত্রী ওই মেয়েটির সৌন্দর্যের ধারের কাছেও নেই। যেমনি ধবল সুন্দর শরীর, তেমনি চেহারার মাঝে একটুখানি তামিল নায়িকাদের রেশ রয়ে গেছে। রাইসার সাথে আমার বিয়েটা হয়েছে খুব বেশি দিন নয়, কেবলমাত্র 2 মাস। আর এটাই আমার দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে আসা। এই বাড়িতে পা রাখার পর যখন আমার কাজের মেয়েটি আমাদের দরজা খুলে দিতে আসে, তখন সেই মেয়েটির সৌন্দর্য পরিলক্ষণ করে আমি বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম। যদিও এভাবে পরনারীর দিকে তাকিয়ে থাকাটা খারাপ বই কি ভালো কাজ নয়, কিন্তু আমি কথা দিতে পারি যে কোনো পুরুষ যদি ওর দিকে একবার তাকায় তবে সে ফিদা হতে বাধ্য। কি হলো, ভেতরে যাবে না? ফারজু, তুই যা। জি আপা বলে ফারজু চলে যায়। আমার স্ত্রী আমাকে নিয়ে যখন ওর পুরনো রুমে প্রবেশ করে, তখন আমি বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই মেয়েটা কি তোমার কাজিন হয়? রাইসা জিজ্ঞাসু দৃষ্টিতে বলে ওঠে, কোন মেয়ের কথা বলছো? আরে একটু আগে যে ফর্সা করে সুন্দর মেয়েটা আমাদের দরজা খুলে দিয়েছে। আমার এমন উৎসুক হয়ে প্রশ্ন করা দেখে রাইসা কিছুটা সন্দেহ চক্ষু নিয়ে বলল, ওই মেয়ের সম্পর্কে জেনে তোমার লাভ কি? আর ও আমার কোনো কাজিন নয়, বরং আমাদের বাড়ির কাজের মেয়ে। তোমার এত আগ্রহ কেন সেটাই বুঝলাম না। আরে তেমন কিছু না, আসলে ওকে দেখে কাজের মেয়ের মতো মনে হয় না। এই বলে জিভে একখানা কামড় বসিয়ে দিলাম, কারণ বিয়ের পর থেকে আমি অনুধাবন করতে পারছি যে আমার স্ত্রী বেশ সন্দেহপ্রবণ একটি মেয়ে। একটু এদিক ওদিক দেখলেই মুখে বুলি ফুটিয়ে আমাকে বিভিন্ন নারীদের পাশে বসিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। শ্বশুর বাড়িতে পদার্পণের 10ম দিন হয়ে গেছে, অথচ এখনো আমি বাড়িতে যাওয়ার নাম তুলছি না। আমার শাশুড়ি আবার একটু কিপটা ধাঁচের। তোর শাশুড়ি কল দেয়নি? হ্যাঁ মা দিয়েছে। তোরা এখানে? আমার বিয়ান কি করবে? কিভাবে খাবে? বাজার সদাই নিয়ে কষ্ট হবে না? না মা, আমরা সব কাজ করে এসেছি। আমি বুঝতে পারছি নতুন জামাই হওয়ার কারণে তিনি সরাসরি চলে যাবার কথা নিজের মেয়েকেও বলতে পারছে না, কারণ কোনো মেয়েকে তার মা বাপের বাড়ি থেকে চলে যেতে বললে সেটা তার জন্য অপমান বই কি কিচ্ছু হবে না। আমি সোফার দিকে আসতেই খেয়াল করলাম সোফায় বসে আড়ালে সে আইফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। এসব দৃশ্য দেখে আমার মনে ওই মেয়েটির প্রতি প্রবল সন্দেহ জেগে উঠল। আমিও আর সেসবে আগ বাড়ালাম না, কারণ এখন রাস্তাঘাটেও মানুষ চোরাই কিংবা মাস্টারপিস আইফোন সস্তা মূল্যে বিক্রি করে, আর মেয়েটিও হয়তো সেখান থেকেই আইফোনটি কিনেছে। আজ হঠাৎই আমার স্ত্রী আমাকে একান্তে নিয়ে কিছুটা ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি সবসময় ফারজুকে এটা ওটা নিয়ে আসতে বলো কেন? আমি কি মরে গেছি নাকি? কেন, ও যেহেতু এবাড়ির কাজের লোক, তাহলে ওকে তো সবকিছু নিয়ে আসতে বলবে, তাই না? না, তুমি আর ওকে কোনো কিছু নিয়ে আসতে বলবে না। এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। আর শোনো, কালই কিন্তু আমরা চলে যাব। এতদিন কি কেউ শ্বশুর বাড়িতে থাকে? ধুর, আর কিছুদিন থাকি না। শ্বশুর বাড়ি আর নিজের বাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আমার কথা শুনে এবার রাইসার রাগের মাত্রাটা আরো কিছুটা বাড়ল বোধ হয়। তবুও নিজেকে যথেষ্ট সংযত রেখে বলল, আমি যা বলছি তাই, কালই বাসায় যাব। তুমি যে এখানে কেন থাকতে চাইছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যত সব নির্লজ্জ পুরুষ। এই বলে সে মুখ বাঁকিয়ে হনহন করে প্রস্থান করলো। এদিকে আমি রাইসার চলার পথে তাকিয়ে এক রহস্যজনক হাসি দিয়ে মুহূর্তেই আমার ফোনটি বের করে সুমনকে কল দিলাম। অপর পাশ থেকে কলটি রিসিভ করেই সুমন